পড়ছিলাম রক্তকরবী, কলমে সাবিহাতুল সাভা, পর্ব সংখ্যা 16। সবুজ উপত্যকার মাঝে এক টুকরো স্বপ্ন যেন মাটির ছুঁয়ে দাঁড়িয়ে আছে। ছোট্ট একটা বাড়ি, কাঠের তৈরি, ছিমছাম আর পরিপাটি। চারপাশে বিস্তীর্ণ সবুজ ঘাসের চাদর, যেন প্রকৃতির নিজ হাতে বোনা কোনো কারুকার্যময় ক্যানভাস। দূর থেকে দেখলেই মন হারিয়ে যেতে চায়। বাড়িটার কাঠের ছাদে সূর্যের কোমল আলো পড়েছে, যেন স্বর্ণের আস্তরণে মোড়া। করবী দরজার কাছে এসে দাঁড়ায়। ধীরে ধীরে বেরিয়ে আসে ঠান্ডা শীতল বাতাস, তার গাল ছুঁয়ে যায় ভালোবাসার অতল স্পর্শে। সে চোখ বন্ধ করে নেয়, দুহাত ছাড়িয়ে দেয় আকাশের দিকে। মনে হয় এই মুহূর্তটা চিরকাল ধরে রাখতে চায় সে। বাতাসে ঘাসের ডগা দুলছে, যেন সুরে সুরে গাইছে কোনো নিঃশব্দ গান। দূরে পাহাড়ের সারি, নীলছে কুয়াশায় ঢাকা, মনে হয় কোনো রূপকথার রাজ্য। পাহাড়ের গায়ে সেটে থাকা ছোট ছোট আরও কিছু বাড়ি যেন মনের মধ্যে কৌতূহলের বাতিঘর জ্বেলে দেয়। পাখির ডাক, গরুর ঘণ্টার টুংটাং শব্দ আর বাতাসের গুঞ্জনে গাঁথা এক অদ্ভুত শান্তি চারপাশে। এজন্য প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক নির্জন নিঃশব্দ আশ্রয়, যেখানে মানুষ হারায় আর হৃদয় খুঁজে পায় নিজেকে। করবী দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, যেন সময় থেমে গেছে চারপাশে। এই নির্জনতা, এই প্রশান্তি, এমনটা সে কোনোদিন খুঁজে পায়নি। বাতাসের দোলায় ওর চুল উঠছে এলোমেলোভাবে, কিন্তু তাতে কোনো অস্বস্তি নেই, বরং একটা মুক্তির স্বাদ আছে তাতে। চোখ মেলে দেখেছে নিচে নেমে যাওয়া উপত্যকা, যেখানে রঙিন ফুলের দল ঘাসের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে। দূরে ছোট্ট একটা গরুর পাল ঘাস খাচ্ছে, মাঝে মাঝে গলায় ঘণ্টা বাঁধাগুলো টুংটাং করে বেজে ওঠে। একটা শান্ত সুর ছড়িয়ে পড়েছে চারপাশে। করবী ধীরে ধীরে হাঁটতে শুরু করে ঘাসের মধ্যে দিয়ে। তার পায়ের ছোঁয়ায় শিশির ভেজা ঘাসে কুয়াশার মতো শীতলতা। সে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় একটা ছোট্ট ঢিবির উপর। সেখানে দাঁড়িয়ে চারপাশটা ভালো করে দেখতে পায়। নিচে পাহাড়ের কোল ঘেঁষে ঘরবাড়ির সরু পথ, গাছের সারি। এক নিঃশব্দ পৃথিবী, যেখানে শব্দ হয় শুধুই প্রকৃতির সুরে। হঠাৎ একটা প্রজাপতি ওর কাঁধে এসে বসে। করবী হেসে ফেলে, একটা শিশুর মতো নিষ্পাপ সেই হাসি। মনে হয় এই জায়গার আসার পেছনে একটা কারণ ছিল, যেন প্রকৃতি নিজেই তাকে ডেকেছে একটু জিরিয়ে নিতে, নিজের ভেতরের কোলাহলকে থামাতে। বাড়িটার জানালায় চোখ পড়ে করবী। কাঠের জানালায় টবে রাখা কিছু রঙিন ফুল। সে জানে এই বাড়ির প্রতিটা কোণ, প্রতিটা জানালা, প্রতিটা জিনিস চমৎকার। তার মনে হয় এই তো জীবন, শুধু নিঃশ্বাস নেওয়া নয়, অনুভব করা, থেমে দাঁড়ানো, প্রকৃতিকে নিজের ভেতরে ডেকে নেওয়া। আর তখনই করবীর সিদ্ধান্ত নেয় এই জায়গায় সে কিছুদিন থাকবে, নিজের মতো করে। শব্দহীন সকালে ঘুম ভাঙবে, সন্ধ্যায় সূর্যাস্ত দেখবে, আর রাতের নীরবতায় তার নিজের সঙ্গে কথা বলবে। নিজের রুমে অন্ধকার কোণে বসে ড্রোন ফুটেজে মনিটরে তাকিয়ে আছে জ্যাস। করবী সাদা ফ্রকের নিচে বাতাসে দুলছে চুল। চোখ বন্ধ করে আকাশের দিকে মুখে তুলে চেয়ে রয়েছে সে। সেই মুখে স্নিগ্ধ এক হাসি, ঠিক যেন বিকেলের শেষ আলোয় ভেসে ওঠা কোনো হারিয়ে যাওয়া কিশোরী। জ্যাস ঠোঁটের কোণে এক পশলা হাসি টেনে নেয়, কিন্তু সে হাসিতে উষ্ণতা নেই, আছে বিষাদ আর আগুন। হঠাৎ সে উঠে দাঁড়ায়, দরজা খুলে বাইরে বের হয়। রুমের বাইরে সোফায় বসে আছে হামজা, গলা পর্যন্ত রাগে ঠেসে রাখা, চোখের পাতা কাঁপছে ক্রোধে। জ্যাসকে সামনে দেখেই বলে উঠল, কোথায় ছিলি তুই? কত খুঁজেছি জানিস? হসপিটাল, গার্ড, মোবাইল, সব জায়গায় তোকে খুঁজেছি আমি। জ্যাস থেমে যায়, এক পা এগিয়ে দাঁড়ায় হামজার সামনে। ঠান্ডা চোখে তার দিকে তাকিয়ে রীতিমতো ফিসফিস করে বলল, চেঁচাচ্ছিস কেন? আমি কি তোর চাকর? খবরদার হামজা, আমার সঙ্গে এমনভাবে কথা বলিস না। হামজার চোখ সরে গেল জ্যাসের বুকের দিকে। সাদা হাফ গেঞ্জি, পরিপাটি, কোনো ক্লান্তি নেই। ডাক্তারের কাছে গেছিলি? জ্যাস উত্তর না দিয়ে প্রসঙ্গ ঘুরিয়ে দিল, তোকে যে মিশনে পাঠিয়েছিলাম সেটা এখনো শেষ করিসনি কেন? তুই ফিরে এসেছিস কেন? সিগারেট ঠোঁটে চেপে ধরে জ্যাস তাকালো হামজার দিকে, ঠান্ডা নিয়ন্ত্রিত দৃষ্টি, যেন সামনে ঝড় আসলেও সে নড়বে না। হামজার মুখ ফ্যাকাশে হয়ে যায়, তবু গলায় একটুখানি জেদ রেখে বলে, তুই এমনভাবে উদয় হয়ে যাবি ভাবিনি। তোর এমন অবস্থা শুনে জ্যাস এবার কথার মাঝখানে কেটে দেয়, কণ্ঠে স্পষ্ট হুঁশিয়ারি, আমার অবস্থা নিয়ে ভাবিস না তুই। তোকে একটা মিশনে পাঠিয়েছিলাম, আর তুই ফিরে এসেছিস কেন? মিশন কমপ্লিট হয়নি তবুও? এইবার তার ঠোঁটে উঠে এলো একটা ঠান্ডা সিগারেট। লাইটার ক্লিক করে জ্বালিয়ে টান দিল। চোখ রাখলো হামজার চোখে। আজ রাতেই ফিরবি আবার, আর যদি না যাস, কণ্ঠ নেমে এলো একেবারে গলায়, তাহলে আমি নিচে নামবো, তখন শুধু টার্গেট মরবে।
হামজা কথা বলার জন্য ঠোঁট নাড়ালো, কিন্তু শব্দ বেরোলো না। জ্যাস এমন একটা চরিত্র, ওর সামনে কথা আটকে যায় বুকের মধ্যে। তবু হামজা মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জ্যাস করবীর জন্য কিছুই অনুভব করছে না। এত ঠান্ডা, তাহলে কি মেয়েটা শুধুই টার্গেট ছিল? জ্যাস সিগারেট টানছে, জানালার দিকে তাকিয়ে, মুখে সে একই নীরব হাসি, কিন্তু হাসির মধ্যে যে কষ্ট লুকানো তা চোখ দিয়েই চুইয়ে পড়ছে। করবীর মুখটা ভাসছে আকাশের দিকে, মুখ করে দাঁড়িয়ে থাকা, বাতাসে ওড়ানো চুল, মুখ ভরা নিষ্পাপ হাসি এখনো ওর চোখে গেঁথে আছে। একটা মাফিয়া যে জীবনে কাউকে বিশ্বাস করেনি, কাউকে ভালোবাসেনি, সে আজ শুধু একটা মেয়ের মাঝে আটকে গেল। হয়তো করবী কখনো জানতে পারবে না, তাকে হারিয়ে জ্যাসের ভিতরটা কেমন ছারখার হয়ে গিয়েছিল। বাইরে সে আগুন, ভেতরে ভস্ম। সন্ধ্যা নেমে আসার আগে কৃষা হাতে একটা জগের মতো কিছু নিয়ে বের হলো। করবী ঘাসের মাঝে বসেছিল। এখানে এসেছে একদিনে ওর কৃষার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। ওরা ইংরেজিতে কথা বলে। কৃষা বাংলা বোঝে না আর করবী রাশিয়ান ভাষা বোঝে না, তবে দুজনেই ইংরেজি বোঝে। কৃষার চোখে করবী যেন এক বাচ্চা মেয়ে। মিস্টার কং করবীর জন্য একজন পুলিশ মহিলার মাধ্যমে কিছু ড্রেস পাঠিয়েছে। বলা যায় জাস্ট নিজেই পাঠিয়েছে, মিস্টার কং এর নাম দিয়ে। এর মধ্যে করবী সাদা একটা গাউন পরেছে। এখানকার পরিবেশ এত শান্ত যে করবী কিছু সময়ের জন্য যেন নিজের অতীত থেকে বের হলো, প্রকৃতি উপভোগ করতে বিস্তৃত হয়ে পড়ল। কৃষার কোনো একটা সমস্যার জন্য এমন পরিবেশ খুব প্রয়োজন বলে মিস্টার কং তার স্ত্রীকে এই জায়গায় বাড়ি করে দিয়েছে। এই পরিবেশটায় কৃষা শান্ত থাকে। মানুষের চিৎকার চেঁচামেচি, বেশি কথা কৃষার ব্রেনে সমস্যা করে। কৃষা একটা চাপ কলের সামনে গিয়ে দাঁড়ালো। করবী দূর থেকে এটা খেয়াল করে নিজে এগিয়ে আসলো। কৃষাকে বলল ও চাপ দিতে চায়। করবী চাপ দিল। কৃষা পানি নিয়ে দুজনেই কথা বলে ভেতরে চলে আসলো। রাত হয়ে আসছে, বাইরে একা থাকা ঠিক হবে না। করবী রুমের ভেতরে সে চেয়ারে বসলো। বাড়িটা ছোট, 2 রুম আর কিচেন, ওয়াশরুম, একটা বিশাল বড় ব্যালকনি। যেখানে দাঁড়ালো কিছু সময়ের মধ্যে শরীর শীতল হয়ে যায়। মনে হবে পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গায় সে দাঁড়িয়ে আছে। এখান থেকে দূরের পাহাড়, বাহিরের পরিবেশ উপভোগ করা যায়। করবী নিজের রুমে যেতে নিলে কৃষা বলে উঠল, তুমি বোরিং হবে, এখানে টিভি বা কিছু নেই দেখার মতো, তবে কিছু বই আছে ইংরেজি, তুমি চাইলে নিতে পারো। করবী হালকা হেসে একটা বই হাতে নেয়। মিস্টার কং এর বিষয় জানতে চায়। কৃষা বলে মিস্টার কং এর বিষয়, ওভাবে ওরা অনেক গল্প করবে। করবীর মনে হয় মিস্টার কং ওকে হেল্প করতে পারবে। মিস্টার কং বাড়িতে কবে আসবে? কৃষা আবারও জানায় মিস্টার কং বাংলাদেশে গিয়েছিল বেশ কয়েকবার। একবার কৃষার জন্য একটা জিনিস এনেছিল, যা কৃষা আজও জ্বালাতে পারেনি। করবী জানতে চায় জিনিসটা কি। কৃষা বলে আজ বিশ্রাম নাও, অনেক রাত হয়ে গেছে, আগামীকাল দেখাবো। করবী কৃষাকে গুড নাইট বলে নিজের রুমে চলে যায়। কৃষা মুগ্ধ চোখে তাকিয়ে থাকে করবীর দিকে। মেয়েটা এসেছে একদিন হলো, অথচ কৃষার ওর প্রতি মায়া জন্মে গেছে। করবী রুমে আসতেই যেন সকল স্মৃতি ওকে আঁকড়ে ধরে। মনে পড়ে মায়ের সাথে কাটানো দিনগুলো, বাবার কাছে মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার বায়না ধরা, ছোট বোন চুরি করে আম পেড়ে এনে লুকিয়ে দুজন লবণ মরিচ দিয়ে খাওয়া। এত এত সুন্দর স্মৃতির মাঝে মনে পড়ে তারা আর কেউ নেই, করবী একা। কৃষা ওকে অনেক আদর করে, মায়ের সাথে বিড়বিড় করে বলে করবী। ওর মনে হয় সব সময় যেন ওর মা ওর আশেপাশেই থাকে। বড় 2 বোনের কথা খুব মনে পড়ে। ওরা কেমন আছে? করবীর খোঁজ করে। মা বাবা জেসমিন ওদের জন্য কষ্ট পায়, ভালো আছে তো? করবী দেশে গিয়ে ওদের সাথে দেখা করবে। জ্যাসের কথা মনে পড়ল। ওকে বিয়ে করা, ওর মা বাবা বোনের মৃত্যু, নূরের মৃত্যু, ওর জীবন নরকে পরিণত করা সব প্ল্যানের মধ্যে ছিল মন্ত্রী পরিবার আর জ্যাস। সে সব কিছু করেছে, জ্যাসকে নিজের হাতে শেষ করেছে। এটা ভাবতেই ভেতরে জ্বলতে থাকা আগুন একটু নিভল। অল্প বয়সে সে কত কিছুর মুখোমুখি হয়েছে, তবুও সে বেঁচে আছে। মায়ের অতীত ওকে জানতেই হবে। কেন ওরা ওর পরিবারের সাথে এমন করলো? করবী এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে যেতেই মনে হলো রুমে কেউ এসেছে। ধীর পায়ে হেঁটে করবীর কাছে এসে বিছানায় বসল। করবীর ঘুম অনেক ভারী, জ্যাস জানে। জ্যাস করবীর বাঁকা হওয়া ঘাড় সোজা করে বালিশে শুইয়ে দিল। 2 চোখ ভরে খুব কাছ থেকে দেখে নিল তার বাচ্চা বউকে। কপালে একটা চুমু দিয়ে উঠে দাঁড়াতে নিলেই খেয়াল করে করবী ঘুমের ঘরে বাচ্চাদের মতো ওর হাত জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। জ্যাস হাসল। এক রুমেও যখন 2 জন থাকতো, তখনও এত কাছ থেকে কখনো করবীকে দেখা হয়নি। জ্যাস রাত করে ঘরে এসে বেলকনিতেই ঘুমিয়ে পড়তো।
আর আজ যখন দূরে চলে আসলো তখনই তার বউকে দেখার ভয়ঙ্কর রোগে ধরল। ইচ্ছে করে পুতুলের মতো সামনে বসিয়ে রাখতে বুকে কিসের ছুরি বসিয়েছিল করবি কে জানে। ওর পালিয়ে যাওয়া হারিয়ে যাওয়া যেন মৃত্যু অনুভূতিগুলো তাজা হয়ে উঠল দেশের। যা এতদিন গোপনে ছিল তা এখন আর গোপন রাখতে পারে না। তবে কখনো সে ধরা দিবে না, সময় আসুক। কিন্তু সেই সময় কবে আসবে জানা নেই। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা করবি কখনো হয়তো জ্যাসকে ভালোবাসবে না। কিন্তু কেন মানুষ আমরা যেমন তেমন মেনে নেয় না? এতে এমন কি দোষ? জ্যাস যদি পারতো নিজেকে করবীর পছন্দের পুরুষ বানিয়ে নিত, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। করবী নেড়ে উঠল। হঠাৎ মনে হলো ও কারো হাত ধরে রেখেছে, রুমে কেউ আছে। করবী ভয়ে নড়ে উঠতেই জ্যাস দ্রুত হাওয়ার মতো রুম থেকে জানালা দিয়ে বের হয়ে গেল। করবী চোখ কষলে উঠে বসলো। আশেপাশে তাকালো, কেউ নেই, কিন্তু ঘুমের মধ্যে মনে ছিল কেউ আছে। ঘ্রাণটা পরিচিত। করবী চোখ বন্ধ করে ঘ্রাণটা আবার নেয়। রুম থেকে সাথে সাথে চোখ বড় বড় হয়ে যায়। জ্যাসের শরীর থেকে সবসময় এই পারফিউমের ঘ্রাণ ভেসে আসতো। ভয়ে করবী রুমের লাইট জ্বালায়। ভয়ে বুক ধুক ধুক করছে। জ্যাস তো আসেনি ওকে মারতে। ভয়ে ভয়ে করবী দোয়া পড়তে থাকে, জানালার দিকে তাকায়। মনে হচ্ছে কিছু শব্দ আছে। ভালো করে খেয়াল করতেই মনে হলো গিটারের শব্দ। ধীরে ধীরে ভয় কেটে যায় গিটারের এত সুন্দর সুরে। করবী উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ায়। অদূর থেকে ভেসে আসে গিটারের সাথে কোনো এক পুরুষের কণ্ঠে গান। যদি বলো চলো হারিয়ে যাই, পাবে কি খুঁজে আমায়? হাজারো ভিড়ের মাঝে আমি খুঁজে নিব গো তোমায়। চাঁদকে বলি ডুবে যেতে পারো, পেয়েছি নতুন আলো। করবী আকাশে জল করা চাঁদটার দিকে তাকায়। মনের কথাগুলো সে বুঝে, আর আমায় বাসে ভালো। আমার মনের ঘরেতে আজকে এলো নতুন আলো। চাঁদকে বলি ডুবে যেতে পারো, পেয়েছি নতুন আলো। করবী মুগ্ধ হয়ে বলে ওঠে, এত রাতে এমন নির্জন জায়গায় কে এত সুন্দর করে গান গাইছে? হঠাৎ মনে হয় এটা তো বাংলাদেশ নয়, রাশিয়া। এখানে কে বাংলা গান এত রাতে কার জন্য গাইছে? তাহলে কি এখানে আরও কেউ বাঙালি আছে? জ্যাস গান শেষ করে গিটার কাঁধে নিয়ে একবার করবীর জানালার দিকে তাকিয়ে ওকে আশেপাশে এভাবে কিছু খুঁজতে দেখে হাসতে হাসতে চলে যায়। সে জানে করবী কি খুঁজছে।